হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে যে টপিকটা নিয়ে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের এনসিইআরটি সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো আগের দিন আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, যেটাতে আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, যেখানে অনেকগুলো কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়েছিলাম। গ্রেট ডিপ্রেশন বা ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, এগুলো কাকে বলে সমস্ত কিন্তু আগের ক্লাসে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো যারা ওই ক্লাসটা এখনও দেখোনি তারা ওই ক্লাসটা দেখে নাও। আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো বা আমাদের ইকোনমিক্স ক্লাসটা প্রথম দেখে থাকো বা আমাকে প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে এবং ইকোনমিক্সটাই খুব ভালোভাবে তোমাদেরকে পড়ানো হবে, খুব ভালোভাবে বুঝিয়ে সমস্ত রকম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করানো হবে। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে ক্লাসটা। ইভেন তোমাদের সমস্ত ইকোনমিক্সের যে ভীতি আছে সমস্ত কিছু কেটে যাবে। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং। এই চ্যাপ্টারটা আমরা পড়বো। এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডোমেস্টিক টেরিটরি। দেখো, আরেকটাও কথা তোমাদের বলে দিই, যারা তোমরা আগের ক্লাসের নোটসটা নিয়েছো তারা তো খুবই ভালো রিভিউও দিয়েছো, যে হচ্ছে তোমাদের নোটসটা খুব ভালো লেগেছে, নোটসটা প্রচণ্ড হেল্পফুল মনে হয়েছে। কারণ হচ্ছে যে অনেক পার্সপেক্টিভ থেকে কমপ্লিট করানো হয়েছে, কম্প্যাক্ট ওয়েতে তোমাদের নোটসটা দেওয়া হয়েছে। যেগুলো ক্লাসে বলা পসিবল হয় না সেগুলো কিন্তু অনেক কিছুই নোটসের মধ্যে ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তো সেই রকমই আজকের নোটসটাও সেরকম। তো আগের নোটসটার প্রাইসটা অনেকটা কম ছিল, সেটা হচ্ছে 15 রুপিস ছিল, কিন্তু আজকের নোটসটার প্রাইস সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সেকেন্ড চ্যাপ্টারের, সেটার নোটসের প্রাইসটা একটু বেশি, সেটা হচ্ছে 35 রুপিস। কারণ হচ্ছে আগের চ্যাপ্টারের নোটসটা 1 and only 5 পেজেসের ছিল। ঠিক আছে, 5টা পেজ ছিল আগের নোটসটা, কিন্তু এটা মোটামুটি তোমার 40টা মতন পেজ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো তাই জন্য আজকের নোটসটার প্রাইস মোটামুটি তোমার 35 রুপিস। আর তোমার হচ্ছে প্রচণ্ড কম্প্যাক্ট ওয়েতে নোটসটা রেডি করা হয়েছে। শুধু তো পেজ কাউন্টিংয়ের ওপর নোটসের প্রাইস নির্ভর করে না, সেটা হচ্ছে তোমার কন্টেন্টের ওপরও ডিপেন্ড করে। তো নোটসটা কীভাবে নেবে সেটা হচ্ছে কমেন্টের ফার্স্ট কমেন্টে তোমার ফোন নাম্বার দেওয়া আছে, ইভেন তোমার ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করে নিলে তোমরা ইউপিআই আইডি দিয়ে তোমরা পেমেন্ট করে দিলে তোমাদের কাছে পিডিএফ ফর্মে নোটসটা চলে যাবে। ঠিক আছে, তো তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই নোটসটা পারচেস করে নিও, কারণ নোটস না কিনলে কিন্তু তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না ভালো মতন। ঠিক আছে, কনসেপ্ট তো সমস্ত রকম আমি বলে দেবো, কিন্তু সমস্ত ভিডিও কিন্তু তোমরা পরীক্ষার আগের দিন বসে রাতে দেখতে পারবে না। তখন যদি নোটসটা তোমার কাছে থাকে তখন কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো যাই হোক, আর আমরা শুরু করি এখন ক্লাসটা। সেটা হচ্ছে আজকে কি পড়বো, ডোমেস্টিক টেরিটরি। ডোমেস্টিক টেরিটরি বলতে কি বোঝায়? ডোমেস্টিক টেরিটরি কথাটার মানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ডোমেস্টিক টেরিটরি কথাটার মানে কি, তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে আমাদের যে ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল ম্যাপটা সেটার আন্ডারে যেগুলো আসছে বা যে সমস্ত কিছু আসছে সেগুলোকেই আমরা বলবো ডোমেস্টিক টেরিটরির আন্ডারে আমাদের সেগুলো আসছে বা সেটাই আমাদের ডোমেস্টিক টেরিটরি, তাই তো? কিন্তু এটা কিন্তু প্রপার ডেফিনেশন নয় ডোমেস্টিক টেরিটরি। ডোমেস্টিক টেরিটরির ডেফিনেশন যদি বুঝতে হয় তাহলে সেটা আমাদের আরও ওয়াইডার সেন্সে আমাদের বুঝতে হবে বা আরও ব্রডলি আমাদের সেন্সটাকে ক্লিয়ার করতে হবে। তো সেটা হচ্ছে, দেখো, প্রথমে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা আমি একটু বলে দিই। ইন লেম্যানস ল্যাঙ্গুয়েজ মানে কি, সাধারণ মানুষের কথায়। ঠিক আছে, সাধারণ মানুষের কথায় ডোমেস্টিক টেরিটরি মিনস দ্য পলিটিক্যাল ফ্রন্টিয়ার অফ দ্য কান্ট্রি। যেমনটা তোমাদের বললাম, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো ডোমেস্টিক টেরিটরি মানে পলিটিক্যাল ফ্রন্টিয়ার অফ দ্য কান্ট্রি, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। সেটা তাহলে কি, ওয়াইডার সেন্সে এটাকে আমরা দেখি। সেটা দেখো, নিচে পয়েন্ট আউট করে দেওয়া আছে, ইন অ্যাডিশন টু পলিটিক্যাল ফ্রন্টিয়ার ডোমেস্টিক টেরিটরি অলসো ইনক্লুড। ডোমেস্টিক টেরিটরির মধ্যে কি কি ইনক্লুড হচ্ছে সেগুলো আমরা দেখব। এখানে দেখো 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টকে খুব ভালোভাবে বুঝবে। যদি এই 3টে পয়েন্টকে ভালোভাবে বুঝে যাও তাহলে কিন্তু ডোমেস্টিক টেরিটরি কনসেপ্ট তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে শিপস অ্যান্ড এয়ারক্রাফট ওন বাই নর্মাল রেসিডেন্ট বিটুইন 2 or more কান্ট্রিজ। কি বলেছে এখানে, শিপস অ্যান্ড এয়ারক্রাফট ওন বাই নর্মাল রেসিডেন্ট। এখানে আমরা একটা টার্ম পেলাম, সেটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট। নর্মাল রেসিডেন্টস। ঠিক আছে, নর্মাল রেসিডেন্টস মানে কি? নর্মাল রেসিডেন্টস মানে হচ্ছে আমি এই টপিকটার ওপর মানে নর্মাল রেসিডেন্ট টপিকটার ওপর নেক্সট দিন তোমাদের ক্লাস আসবে। নেক্সট টপিকটাই এটা হবে যে নর্মাল রেসিডেন্ট। সেটা পুরো ভালোভাবে তোমাদের ব্রডলি বোঝানো হবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু ডোমেস্টিক টেরিটরি পড়তে গিয়ে আমাদের নর্মাল রেসিডেন্টটা এসেছে,
তাই জন্য একটু আমরা জেনে নেব যে নর্মাল রেসিডেন্ট কি বা কাকে বলা হয়। নর্মাল রেসিডেন্ট হচ্ছে সেই রকমই রেসিডেন্ট যার ইকোনমিক ইন্টারেস্ট তোমার কিসের ওপর ডিপেন্ড করে, তার নিজের কান্ট্রির ওপর, ঠিক আছে। সেটা ধরো আমাদের কোনো দেশের কোনো নাগরিক যার হচ্ছে যে ইকোনমিক ইন্টারেস্টটা ডিপেন্ড করছে আমাদের দেশের ওপরে, ঠিক আছে। ইকোনমিক ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে? প্রোডাকশন, কনজামশন আর হচ্ছে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। বা সে ধরো সেই দেশেরই ট্যাক্স পে করছে, যেমন আমি এই দেশের একজন রেসিডেন্ট, তো আমি কি করছি, আমি আমাদের দেশেরই ট্যাক্স পে করবো, আমি নিশ্চয়ই গিয়ে ইউএস এর ট্যাক্স পে করতে যাবো না, ঠিক তো। তো সেটাই হচ্ছে নর্মাল রেসিডেন্টের এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি? আর একটা পয়েন্ট হচ্ছে যে সে আমাদের দেশে থাকবে, ঠিক আছে। মানে আমি যেমন আমাদের দেশেই থাকি, আমি নিশ্চয়ই ইউএসএতে গিয়ে থাকি না, আমাদের দেশেই আমি থাকছি। তাহলে দুটো পয়েন্ট কি? নর্মাল রেসিডেন্ট সে হবে যার ইকোনমিক ইন্টারেস্ট এই দেশেই লাই করবে, আর হচ্ছে তোমার সে আমাদের দেশে থাকবে। এই দুটো পয়েন্ট মাথায় রাখবে নর্মাল রেসিডেন্টের ক্ষেত্রে। এরপরে যেগুলো আছে ওয়াইডার সেন্সে বুঝতে গেলে সেটা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে পুরো নর্মাল রেসিডেন্ট সম্বন্ধে পুরো একদম ভালোভাবে পড়াবো। আজকে যতটুকু না জানলে ডোমেস্টিক টেরিটরিটা বুঝতে পারবে না, ততটুকু বলে দিলাম, ঠিক আছে। এরপর বলো না দিদি এটা বুঝতে পারলাম না, ওটা বুঝতে পারলাম না। কারণ হচ্ছে একটু ধৈর্য ধরলেই কিন্তু তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। যারা কমেন্ট বক্সে অযথা কমেন্ট করো যে দিদি এগুলো তুমি কমপ্লিট করলে না, বা এগুলো তুমি স্কিপ করে গেলে, কিচ্ছু স্কিপ করিনি। একটু ধৈর্য ধরে বসলেই তোমরা কিন্তু সমস্ত কনসেপ্ট পাবে। একদিনেই তোমাদেরকে যদি সব কিছু বুঝিয়ে দিই তাহলে তো কিছুই বুঝবে না, বা ইভেন তোমরা ক্লাসটাও দেখতে ইন্টারেস্টেড হবে না। তো তাই জন্য আমাকেও ধরে ধরে পড়তে হবে, আর তোমাদের একটু পেশেন্স নিয়ে বসতে হবে, ঠিক আছে। এরপরে দেখো নর্মাল রেসিডেন্টটা বলে দিলাম কি। তো নর্মাল রেসিডেন্টের মাধ্যমে কি দেখলাম আমরা, যে দুটো পয়েন্ট আমরা দেখলাম যে নর্মাল রেসিডেন্ট কাকে বলে। এরপর আমরা আরেকবার পয়েন্টটা পড়ি, সেটা কি বলেছে? শিপস অ্যান্ড এয়ারক্রাফটস ওন বাই নর্মাল রেসিডেন্ট বিটুইন 2 or more কান্ট্রিজ, ঠিক আছে। এরপর আমরা একটা এক্সাম্পল নিই, সেটা ধরো এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। এরপর এয়ার ইন্ডিয়া কোথা থেকে কোথায় ট্রাভেল করে? এয়ার ইন্ডিয়া ট্রাভেল করে ধরো কোথা থেকে কোথায় না, সে অল ওয়ার্ল্ড ট্রাভেল করে, তাই তো। কিন্তু ধরো এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট গেল ইউএসএতে, এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট গেল ইউএসএতে, সে তো যাবেই, তার কাজই হচ্ছে ইউএসএর প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে গিয়ে তোমার ইউএসএ দিয়ে নিয়ে যাওয়া, আর ইউএসএর প্যাসেঞ্জারকে এখানে নিয়ে আসা। তার কাজ এটা, তার রুট এটা, তাকে তো করতেই হবে, তাই তো। কিন্তু এয়ার ইন্ডিয়া যখন এটা আমাদের দেশের জিনিস, এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট এটা আমাদের দেশের জিনিস, তাহলে যখন এয়ার ইন্ডিয়ার একটা এয়ারক্রাফট আমাদের দেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য দেশে যাচ্ছে, মানে ইউএসএতে যখন যাচ্ছে, তখন কি আমরা সেটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে বলবো? সেটা কি আমরা বলতে পারি যে এটা আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে আছে? অবশ্যই বলতে পারি। কারণ কি? কারণ এয়ার ইন্ডিয়ার যে ওনার, মানে কি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাহলে এয়ার ইন্ডিয়ার ওনার যেহেতু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাহলে কিন্তু আমাদের দেশেরই ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়ছে। ইভেন এয়ার ইন্ডিয়ার যে পাইলট আছে বা ক্রিউ মেম্বার যারা আছে, তারা কিন্তু তাদের সমস্ত রকম ইকোনমিক তোমার ইন্টারেস্ট কিন্তু আমাদের দেশে লাই করছে, বা আমাদের দেশের ইকোনমিক ইন্টারেস্টের প্রতি তাদের কিন্তু ঝোঁক, তাই তো। তাই জন্য তারা এই এয়ার ইন্ডিয়া কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়ছে। বোঝা গেছে কেন এটা ডোমেস্টিক? আমাদের এয়ার ইন্ডিয়া যখন ইউএসএতে যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফট যখন ইউএসএতে যাচ্ছে, তাও কেন আমরা এটাকে ডোমেস্টিক টেরিটরির আন্ডারে ফেলছি? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাই জন্য বলছে যে শিপস অ্যান্ড এয়ারক্রাফট সেই সেম জিনিসটা এয়ারক্রাফটের ক্ষেত্রে যেমন বললাম, সেই জিনিসটা শিপের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তাই জন্য বলছে শিপস আর এয়ারক্রাফট। এরপর নেক্সট পয়েন্টটা দেখো, ফিশিং ভেসেলস, অয়েল, ন্যাচারাল গ্যাস। এই পয়েন্টটাতেও সেম জিনিসই পড়েছে, ফিশিং ভেসেলস, অয়েল, তারপরে হচ্ছে অয়েল আর ন্যাচারাল গ্যাস রিজ, এগুলো সমস্ত জিনিসগুলো যেগুলো ওয়াটারে ফ্লোট করছে, সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আমরা কিসের আন্ডারে ধরবো না, হচ্ছে আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই ধরবো। যতই ওগুলো ইন্টারন্যাশনাল ট্রাভেল করলেও কিন্তু আমরা সেগুলোকে ডোমেস্টিক টেরিটরির মধ্যেই ধরবো। ধরো একটা শিপ, একটা জাহাজ তোমার ইন্ডিয়ান ওশানে ট্রাভেল করছে। ইন্ডিয়ান ওশান তো সমস্তটা ইন্ডিয়ার মধ্যে আসছে না, মানে ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে আসছে না, কিছু তো ইন্টারন্যাশনাল বাউন্ডারিও শেয়ার করছে, তাই তো। তো সেই ইন্ডিয়ান ওশানের মধ্যে যখন একটা শিপ ট্রাভেল করছে, তখন কিন্তু সেটা ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই আসছে, কারণ সেই শিপটার ওনার যিনি আছেন তার ইকোনমিক ইন্টারেস্ট কোথায় লাই করছে? সেটা হচ্ছে আমাদের দেশে লাই করছে। তাই জন্য যতই তোমার ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে ট্রাভেল করুক না কেন, সে
সেটা হচ্ছে আমাদের দেশেরই তোমার ডোমেস্টিক টেরিটরি আন্ডারে হবে। সেম জিনিস এই এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে হলো, সে ইউএসএতে যাক, সে জাপানে যাক, সে দুবাইয়ে যাক, সে সিঙ্গাপুর যাক, যেখানে খুশি যাক, সেটা কিন্তু আমাদের দেশের আন্ডারেই হবে, আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই হবে। এরপর থার্ড পয়েন্টটা, ঠিক আছে, থার্ড পয়েন্ট কি বলছে, এম্বাসিজ, কনসুলেটস, তারপরে হচ্ছে মিলিটারি এস্টাবলিশ অফ দ্য কান্ট্রি লোকেটেড অ্যাব্রড। কি বলেছে, যে এম্বাসিজ, যেগুলো আমাদের দেশের এম্বাসিজ আছে, ঠিক আছে, কি বলেছে একটু লিখে নেব, এম্বাসিজ, তারপরে হচ্ছে তোমার কনসুলেটস, তারপরে হচ্ছে মিলিটারি, ঠিক আছে। এগুলো যতই আমাদের দেশের বাইরে থাক, ধরো আমাদের আজকে ইন্ডিয়ান এমবাসি ইউএসএতেও আছে, তাই তো, ইন্ডিয়ান এমবাসি ইউএসএতেও আছে, কিন্তু সেই ইউএসএতে ইন্ডিয়ার এমবাসির অফিস থাকলেও সেটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই আসবে, ঠিক আছে। ইভেন কনসুলেট যেটা আছে, কনসুলেট মানে কি সেটা যদি বলতে হয়, সেটা হচ্ছে সেটআপ রিলেটেড টু তোমার হচ্ছে এমন একটা সেটআপ যেটা তোমার এমবাসির সঙ্গে খানিকটা রিলেটেড, ঠিক আছে, সেটাকে আমরা কনসুলেটস বলবো, ওইরকম টাইপেরই কিছু, ঠিক আছে। আর হচ্ছে মিলিটারি তো তোমরা জানোই, তো ইন্ডিয়ান মিলিটারি কোনো অফিস যদি ইউএসএতে থাকে বা এমবাসি, ইন্ডিয়ান এমবাসি যদি ইউএসএতে থাকে, সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে। ইভেন যদি ইউএসএর এমবাসি যদি আমাদের ইন্ডিয়াতে থাকে, সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে না, সেটা কিন্তু ইউএসএর ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে, ঠিক আছে। আশা করছি এই তিনটে পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। এরপর ডোমেস্টিক টেরিটরির আন্ডারে কি কি পড়ছে সেগুলো তো বলে দিলাম, ডোমেস্টিক টেরিটরির আন্ডারে কি কি হবে না সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে। দেখো দুটো পয়েন্ট আছে এখানে, কি কি বলেছে, এম্বাসিজ, কনসুলেটস অ্যান্ড মিলিটারি এস্টাবলিশমেন্ট অফ দ্য ফরেন কান্ট্রি, যেমন আমি বললাম ইউএসএ এম্বাসি যদি আমাদের ইন্ডিয়ার আন্ডারে থাকে, ইন্ডিয়ার মধ্যে থাকে, ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরি বা ইন্ডিয়ার ফিজিক্যাল ম্যাপের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে না, মানে ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে না, সেটা কাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে, সেটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। তারপরে নেক্সট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ইউএনও, ডব্লিউএইচও, ইটিসি লোকেটেড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ দ্য কান্ট্রি। যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন আছে, ইউএনও, ডব্লিউএইচও, এগুলো যেমন আছে, এই জিনিসগুলো কি হবে, এই জিনিসগুলোর তোমার ডোমেস্টিক টেরিটরি কোথায় হবে, এই জিনিস এদের ডোমেস্টিক টেরিটরি কোথায় হবে, এদের যেখানে অরিজিন, মানে এরা যেখান থেকে বা যে দেশ থেকে বিলং করছে, এটা কিন্তু তাদের ডোমেস্টিক টেরিটরি সেই দেশটাই হবে, ঠিক আছে। মানে এরা যেখান থেকে অরিজিনেট হয়েছে, মানে বলা যায় যে এদের যেটা হেডকোয়ার্টার সেটাই হচ্ছে এদের ডোমেস্টিক টেরিটরি হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে ডোমেস্টিক টেরিটরির আন্ডারে কোনগুলো হবে আর কোনগুলো হবে না। এরপর কিছু কোশ্চেন আছে, যারা তোমরা নোটসটা নিয়েছো তারা তো দেখতেই পাচ্ছ যে কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে, যে কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু আরও ভালোভাবে আরও ডিটেলসে বুঝতে পারবে ডোমেস্টিক টেরিটরি কনসেপ্টটা। আশা করছি আমার কোশ্চেনের আনসারগুলো দেওয়ার আগেই তোমরা আনসারগুলো করে ফেলতে পারবে। সেটা হচ্ছে দেখো, অ্যান ইন্ডিয়ান কোম্পানি ইন লন্ডন, ঠিক আছে, এটা আমরা একটু লিখবো, ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানিটা কোথায় বলেছে, ইন্ডিয়ান কোম্পানিটা বলেছে লন্ডনে আছে, তাই তো, ইন্ডিয়ান কোম্পানি বলেছে লন্ডনে আছে। কি বলেছে তাহলে, এটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে কি হবে না? কোশ্চেনটা কি দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং আর কভার্ড আন্ডার দ্য ডোমেস্টিক টেরিটরি অফ ইন্ডিয়া। কি কোন কোন এই কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়বে আর কোনটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়বে না, সেটা আমাদের ডিসাইড করতে হবে। তো ফার্স্ট যেটা আছে, যে ইন্ডিয়ান কোম্পানিটা লন্ডনে যেটা আছে ইন্ডিয়ান কোম্পানি, সেটা কি আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির আন্ডারে ফেলবো না ফেলবো না? কি হবে অ্যান্সারটা? হয়তো তোমরা অনেকেই কনফিউজ হয়ে গেছো যে আনসারটা কি হবে। আনসারটা হবে নো। মনে হবে যে কেন, এতক্ষণ তো বললে যে তোমার ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই হবে, লন্ডনে যতই থাকুক সেটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে। কি কি বলেছিলাম সেটা মনে রাখো। সেটা হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে জিওগ্রাফিক্যাল
এরিয়া, তাই তো, জিওগ্রাফিক্যাল এরিয়া 1 নম্বর। সেকেন্ড হচ্ছে এমবাসিজ, তারপরে থার্ডে হচ্ছে তোমার কনসুলেটস, তারপরে ফোর্থে হচ্ছে তোমার মিলিটারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার কিন্তু যতই এই জিনিসগুলো কি হবে তোমার ইকোনমি আন্ডারে থাকবে, কিসের আন্ডারে থাকবে, ডোমেস্টিক টেরিটরির আন্ডারে থাকবে। কিন্তু এখানে আমাদের কোশ্চেনে কি দিয়েছে, এখানে আমাদের কোশ্চেনে দিয়েছে কোম্পানি, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, তাই তো। আমাদের একটা রিলায়েন্সের কোম্পানিও রিলায়েন্স কোম্পানিও তো ইন্ডিয়াতে লোকেটেড, লন্ডনে লোকেটেড হতে পারে, তাই তো। কিন্তু সেটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে না, কখনোই হবে না, কারণ এই পয়েন্টগুলোর একটার মধ্যেও পড়ছে না, এমবাসির মধ্যেও পড়ছে না, সেটা কনসুলেটসের মধ্যেও পড়ছে না, মিলিটারির মধ্যেও পড়ছে না, আর জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে তো পড়ছেই না। তাই জন্য এটার আনসার কি হবে, নো হবে। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, সেকেন্ড কোশ্চেন আছে মাইক্রোসফট অফিস ইন ইন্ডিয়া। এটার আনসার কি হবে, এটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে না হবে না, ইয়েস অর নো? আশা করছি এটার আনসার তোমরা অনেকেই দিতে পারবে। সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস তো আমাদের ইন্ডিয়াতে অরিজিনেট নয়, তাহলে যদি আমাদের ইন্ডিয়াতে এটার অফিস হয় তাহলে সেটা কি আনসার কি হবে, অবশ্যই ইয়েস হবে। কারণ কি, যখন মাইক্রোসফটের অফিস আমাদের ইন্ডিয়াতে আসছে তখন অবশ্যই ইন্ডিয়াতে যেহেতু লোকেটেড, সেহেতু এই মাইক্রোসফট কি এই চারটের মধ্যে একটাতেও পড়ছে, জিওগ্রাফিক্যাল লোকেশন বা এমবাসিজ, কনসুলেটস, এগুলোর মধ্যে পড়ছে না, এটাও একটা কোম্পানি, তাই তো। এখানে যেমন একটা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছিল, এখানে মাইক্রোসফট একটা নাম দিয়ে দিয়েছে, তো সেম জিনিসটা এটাই হবে যে এটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে, তাই জন্য এটার আনসার কি হবে, ইয়েস। ঠিক আছে, থার্ডে কি আছে, কোম্পানি ইন ইন্ডিয়া ওন বাই জাপানিজ। কোম্পানি ইন ইন্ডিয়া ওন বাই জাপানিজ, ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে যেটা জাপানিজ ওন করেছে, ইন্ডিয়াতে কোম্পানিটা আছে কিন্তু, ঠিক আছে। যদি জাপানিজ ওন করে থাকে তাহলে সেটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে, অবশ্যই হবে। একটা জাপানিজ ওন করেছে, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতেই তো কোম্পানিটা আছে, ঠিক আছে। নিশ্চয়ই জাপানিজ যিনি ওনার আছেন তার দেশে যার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন নিশ্চয়ই ওই কোম্পানির ক্ষেত্রে সেগুলো ফলো হবে না, কি ফলো হবে, আমাদের দেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোই ওই কোম্পানিটা ফলো করবে। তাই জন্য তার ডোমেস্টিক টেরিটরি বা সেই কোম্পানিটার ডোমেস্টিক টেরিটরি কোথায় হবে, আমাদের ইন্ডিয়াতেই হবে। ঠিক আছে, ফোর্থ পয়েন্ট কি বলছে বা ফোর্থ কোশ্চেন কি আছে, অফিস অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন নিউ ইয়র্ক। এই যে জিনিসটা তোমাদের একটু আগেই বললাম, রিলায়েন্সের অফিস যদি নিউ ইয়র্কে থাকে সেটা কি হবে, একটা রিলায়েন্সের অফিস যদি আমাদের নিউ ইয়র্কে থাকে তাহলে সেটার আনসার কী হবে, সেটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে বা আমাদের ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে, কখনোই হবে না। কারণ যেহেতু ওটা নিউ ইয়র্কে আছে সেহেতু সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশন তাকে ফলো করতে হবে, আমাদের ইন্ডিয়ার রুলস রেগুলেশন আমাদের ইন্ডিয়ান রুল রেগুলেশন ফলো করলে কিন্তু সেই কোম্পানির হবে না। যেহেতু নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্কেরই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে, তাই জন্য এটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে আসছে না। মোদ্দা কথায় যদি বলা হয় ডোমেস্টিক টেরিটরির আন্ডারে কি আসে, যদি বাকি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যেই জিনিসগুলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের ইন্ডিয়ান নর্মাল রেসিডেন্ট বলছে কিন্তু, ঠিক আছে, নর্মাল রেসিডেন্টটা বুঝিয়ে দিয়েছি, ব্রিফ একটা আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছি। সেই নর্মাল রেসিডেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটার উপর কন্ট্রোলে আছে সেটাই হচ্ছে আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়বে। এরপরে দেখো নেক্সট ফিফথ কোশ্চেন কি আছে, ব্রাঞ্চ অফ ফরেন ব্যাংক ইন ইন্ডিয়া। একটা ফরেন ব্যাংক আছে, বিদেশি একটা ব্যাংক আছে যেটা ইন্ডিয়াতে লোকেটেড, সেটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে, ইয়েস অর নো? অবশ্যই আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে হবে, কারণ ব্যাংকটা বিদেশি কিন্তু সেই ব্যাংকটাকে আমাদের দেশের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হচ্ছে, তাই তো। তাই জন্য এটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়ছে। এরপর কি আছে, ইন্ডিয়ান এম্বাসি ইন জাপান। এটা কিন্তু ভুল করলে হবে না, একটা ইন্ডিয়ান এম্বাসি আছে যেটা জাপানে সিচুয়েটেড, সেটা কোথায় হবে, সেটার আনসার কি হবে, তাহলে এটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারে পড়বে না পড়বে না? অবশ্যই সেটা আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই হবে, কারণ আমাদের ইন্ডিয়ান এম্বাসি যেখানেই লোকেটেড থাকুক, সেটা জাপান হোক, সিঙ্গাপুর হোক, ইউএসএ হোক, যেখানেই হোক, সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির আন্ডারেই হবে। সেম যেমন যদি জাপানের এম্বাসি বা সিঙ্গাপুরের এম্বাসি আমাদের ইন্ডিয়াতে থাকে তাহলে কিন্তু সেটা তাদের ডোমেস্টিক টেরিটরি হবে, আমাদের কিন্তু হবে না সেটা, ঠিক আছে। এরপর সেভেন্থ যেটা আছে সেটা হচ্ছে
ব্রাঞ্চ অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন চায়না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোথায় হেডকোয়ার্টার? আমাদের ইন্ডিয়াতে, কিন্তু সেটা তোমার চায়নাতে আছে, একটা চায়নাতে একটা ব্রাঞ্চ আছে। সেটা কি তাহলে হবে? সেটা কি তাহলে কখনোই আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে? কখনোই হবে না, কারণ যেহেতু সেটা তোমার চায়নাতে আছে সেহেতু সেখানকার তোমার রুলস অ্যান্ড রেগুলেশন তারা ফলো করছে, ঠিক আছে। এরপর কি আছে? রাশিয়ান এম্বাসিজ ইন ইন্ডিয়া। রাশিয়ার কোনো এম্বাসি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে সেটা কিন্তু রাশিয়ার ডোমেস্টিক পার্ট হবে। তাহলে বুঝতেই পারছো এটা আমাদের ডোমেস্টিক টেরিটরির পার্ট হবে না। তাহলে আনসার কি হবে? নো, ঠিক আছে। তারপরে কি হয়েছে? টাটা রেন্টেড ইটস বিল্ডিং টু গুগল ইন আমেরিকা, ঠিক আছে। আমেরিকাকে সে তোমার হচ্ছে একটা রেন্টে একটা বিল্ডিং দিচ্ছে, টাটা গ্রুপ একটা বিল্ডিং দিচ্ছে রেন্টে আমেরিকাকে, গুগলকে, ঠিক আছে, আমেরিকাতে। তাহলে সেটা কি আমাদের ডোমেস্টিক টেরিটরি পার্ট হবে? কখনোই হবে না, কারণ কি টাটার সম্পত্তি থাকতেই পারে ইউএসএতে, সে সেটাকে রেন্টে দিক যাই করুক, সেটা আমাদের ডোমেস্টিক টেরিটরি কখনোই পার্ট হতে যাবে না, ঠিক আছে। সেটা হবে ইউএসএর ডোমেস্টিক টেরিটরি পার্ট। তাই জন্য এটাও আনসার কি হবে? নো হবে। আশা করছি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ডোমেস্টিক টেরিটরিটা সমস্ত মানে সব রকম পার্সপেক্টিভে তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর হচ্ছে তোমরা যারা নোটসটা নিতে চাইছো, আমি তো বলেই দিলাম নোটসের প্রাইস 1 and only 35 রুপিস, কারণ হচ্ছে এটার অনেকগুলো পেজ হয়ে গেছে। ইভেন পেজের জন্যও না, এটার কন্টেন্টটা অত্যন্ত তোমার ভাস্টলি কভার করা হয়েছে, ঠিক আছে। তাই জন্য তোমার নোটসের প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আগের দিন যেহেতু একটু কম ছিল সেটার তুলনায় বেশি, কিন্তু এমন কিছু বেশি না। ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই নোটসটা পড়লে তোমার একদম পুরো ওভারঅল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কোথাও কোনো ডাউটস থাকবে না। ইভেন তোমরা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা তাড়াহুড়ো করো না, একটু ধৈর্য ধরে বসো। আমি কিন্তু সমস্ত রকমের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো। ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে কোনো তোমাদের কিন্তু কোয়েরিজ থাকার কথা নয়, যেহেতু আমি একদম ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো যারা নোটসটা পারচেস করবে তাদের বলে দিয়েছি ভিডিওর ফার্স্ট কমেন্টে আর ডেসক্রিপশানে তোমার নাম্বার আছে, সেটা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নোটসটা পারচেস করে নিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আগামী দিনে আরও ক্লাস পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। অবশ্যই কিন্তু শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তোমার সঙ্গে সঙ্গে তারাও বেনিফিটেড হতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমরা খুব তাড়াতাড়ি 4000-এর ফ্যামিলি হতে পারি। আর কিছুদিনের মধ্যেই 4000-এর ফ্যামিলি আমরা হয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। নেক্সট দিন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নর্মাল রেসিডেন্ট। যে নর্মাল রেসিডেন্টের ব্রিফ আইডিয়া আজকে দিলাম, সেটা নর্মাল রেসিডেন্টের একটা ওয়াইডার সেন্সে আমরা কিন্তু দেখবো নর্মাল রেসিডেন্ট ঠিক কী বোঝাতে চাইছে, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, থ্যাংক ইউ।